জন ডান, ইংলিশ পোয়েট। জন ডান জন্মগ্রহণ করেন 1572, মৃত্যু 1631। জন ডান এলিজাবেথান যুগের একজন প্রভাবশালী কবি, যার জন্ম হয়েছিল লন্ডনে 1572 সালে এবং মৃত্যু হয়েছিল 1631 সালে। যেহেতু জন ডান ছিলেন এলিজাবেথান যুগের একজন কবি, তাই তার কবিতার মধ্যে এলিজাবেথান যুগের সাহিত্যের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এলিজাবেথান যুগের অনন্য বিখ্যাত লেখকগণ হলেন উইলিয়াম শেক্সপিয়ার, ইংরেজি ট্র্যাজেডির জনক মার্লো, বেন জনসন এবং স্পেন্সার ইত্যাদি। এই যুগের সাহিত্যের একটি বৈশিষ্ট্য হল যে এ যুগের সাহিত্যিকগণ কল্পনা নির্ভর এবং অতিরঞ্জনে ভরপুর সাহিত্য রচনা করেন। জন ডানে ও তার ব্যতিক্রম নন। জন ডান মেটাফিজিক্যাল কবিতা বা দার্শনিক কবিতার প্রতিষ্ঠাতা। আসলে মেটা মানে বাহির এবং ফিজিক্স মানে শারীরিক প্রকৃতি। অর্থাৎ মেটাফিজিক্যাল কবিতা বলতে ওই সমস্ত কবিতাকেই বোঝায় যা কল্পনা নির্ভর। এ ধরনের কবিতার আরেকটি বৈশিষ্ট্য হলো এ ধরনের কবিতাকে বুদ্ধি ও আবেগের মিশ্রণ পাওয়া যায় এবং কবিতার যুক্তি এবং তর্কের মাধ্যমে অগ্রসর হয়। এছাড়া এ ধরনের কবিতাগুলো সাধারণত ভালোবাসা নির্ভর, যেখানে প্রেমিক কবি তার প্রেম অথবা তার প্রেমিকার কথা বর্ণনা করেন। অবশেষে অন্য এক বৈশিষ্ট্যের কথা বলা যায় যে এ ধরনের কবিতায় কবি জ্ঞানের বিভিন্ন শাখা হতে তথ্য সরবরাহ করেন, যেমন পবিত্র মহাগ্রন্থ, ধর্মগ্রন্থ, বিজ্ঞান এবং পৌরাণিক কাহিনী। জন ডানের দি গুড মরল একটি মেটাফিজিক্যাল কবিতা, যেখানে ডান খুবই সফলভাবে মেটাফিজিক্যাল কবিতার প্রায় সবগুলো বৈশিষ্ট্যই তুলে ধরেছেন। মেটাফিজিক্যাল কবিতার মূল বিষয় হলো কনসিট বা মেটাফিজিক্যাল কনসিট। কনসিট মানে দুটি অসমান জিনিসের মধ্যে তুলনা। কনসিটের মাধ্যমে জন ডানের কবিতাকে এত আকর্ষণীয় করে তুলেছেন। উদাহরণস্বরূপ, ডানের একটি কনসিট এর কথা তুলে ধরা হলো এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং কবিতা হতে, যেখানে আমরা প্রথমে দেখতে পাই যে কবি তার স্ত্রীকে ত্যাগ করে একসময় ফ্রান্সে যাবেন, যার ফলে তার স্ত্রী দুঃখ প্রকাশ করে। তাই কবিতাকে না কাঁদার অনুরোধ করেন। এক্ষেত্রে কবি একটি কনসিট উপস্থাপন করেন। কবি তার স্ত্রী এবং তাকে একটা কম্পাসের দুটি বাহুর সাথে তুলনা করেন। কবি নিজেকে ওই বাহুর সাথে তুলনা করে যে বাহু বৃত্ত অঙ্কন করেন এবং তার প্রেমিকাকে ওই বাহুর সাথে তুলনা করেন, যে বাহু বৃত্তের মাঝখানে বসা থাকে। যখন কম্পাসের বাহু দুটি দূরে অবস্থান করে, তখন তারা কিন্তু অপরের দিকে সংযুক্ত থাকে, উপরের দিয়ে সংযুক্ত থাকে, ফলে বৃত্ত অঙ্কন করার পর ঠিক সেভাবেই কম্পাসের বাহুগুলো একত্রিত হয়। একইভাবে কবি মনে করেন তার কাজ শেষ হওয়ার পর সেও তার নিজ অবস্থান অর্থাৎ তার স্ত্রীর কাছে ফিরে আসবেন। এখানে আমরা দেখি কবি কম্পাসের দুই বাহুর সাথে তার স্ত্রীকে তুলনা করছেন, তাই এটি হলো মেটাফিজিক্যাল কনসিট। দি গুড মরল ডানের একটি বিখ্যাত কবিতা। এই কবিতায় কবিতার প্রেমিকার প্রতি তার খাঁটি অকৃত্রিম ভালোবাসা তুলে ধরেছেন নানা যুক্তির মাধ্যমে খুবই নিখুঁতভাবে। এই কবিতার প্রথমে আমরা লক্ষ্য করি তার ভালোবাসার পূর্বের সময়কে নানাভাবে বর্ণনা করতে চেয়েছেন। যেমন একবার বলেছেন যে তাদের ভালোবাসার পূর্বে তারা হয়তো শিশুর মতো গ্রাম্য আনন্দ উপভোগ করত, অথবা তারা হয়তো ঘুমিয়ে থাকতো সেই 7 জন ঘুমন্ত ব্যক্তির মতো। যা হোক, এর মাধ্যমে কবি প্রকাশ করতে চেয়েছেন যে ভালোবাসার পড়ার আগে তারা হয়তো অপরিপক্ক ছিল এবং ভালোবাসার কারণে তারা পরিপক্ক হয়েছে। পরবর্তীতে কবি নিঃসংকোচে প্রকাশ করেন যে পূর্বে যে সৌন্দর্য দেখতো তা ছিল তার প্রেমিকার প্রতিচ্ছবি। সে সৌন্দর্যের মাঝে সে তার প্রেমিকাকে খুঁজে বেড়াতো। এছাড়া কবি আরো উল্লেখ করেছেন যে তারা এক অন্যের দিকে সন্দেহ নিয়ে নয়, বরং বিশ্বাস নিয়ে তাকায়, এবং কবি বিশ্বাস করেন যে তাদের ভালোবাসার কারণে তারা পৃথিবীর অন্য সকল কিছুর ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ কবি যখন তার প্রেমিকার দিকে তাকায়, তখন তার অন্য কিছুর দিকে তাকাতে ইচ্ছা করে না।
কবিতার প্রেমিকার আত্মার বন্ধন এমন গভীর পর্যায়ে পৌঁছেছে যে তারা পৃথিবীর যে কোনো অবস্থায় থাকুক না কেন, তারা মনে করেন তারা এক ঘরের ভিতর আছে। কবিতার প্রেমিকাকে এক পৃথিবী, কবি প্রেমিকাকে কবি আরেক পৃথিবী মনে করেন। তারা বিশ্বাস করেন তারা এত ঘনিষ্ঠ যে তাদের দুই পৃথিবী মিলে এক পৃথিবী হয়েছে। পরবর্তীতে আমরা দেখি যে তার চোখে প্রেমিকার মুখ কবির প্রেমিকার চোখে কবির মুখের প্রতিফলিত হয়। কবি এই দুই প্রতিফলিত মুখকে দুই গোলার্ধের সাথে তুলনা করেছেন। কবির মাঝে তার গোলার্ধের চেয়েও ভালো। শেষ পর্যন্ত কবি বলেছেন ভালোবেসে তারা অমরত্ব লাভ করেছেন, কারণ তাদের গভীর